হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো এই ক্লাসটা তোমাদের বেসিক্যালি এনটিপিসি আর গ্রুপ ডির স্পেশাল একটা ম্যাথ ক্লাস হবে। মানে কিছু কিছু কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি রেকর্ড হিসেবে তোমাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে? বেসিক্যালি এনটিপিসি বা গ্রুপ ডির আমাদের লাইভ ক্লাসই চলবে। তাছাড়াও মাঝে মধ্যে যখন যখন সম্ভব হবে আমি তোমাদের কিছু রেকর্ডের ফর্মও প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো চলো ক্লাসটা দেখো, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটাকে শেয়ার করো। ওকে, চলো ক্লাসটা স্টার্ট করা যাক। সূর্য তার পুত্রের চেয়ে 25 বছরের বড়। 5 বছর পর তার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বা পুত্রের দ্বিগুণ হবে, তাহলে 3 বছর পর সূর্যের বয়স কত হবে? করো। আচ্ছা, দেখো, ফার্স্টে বলেছে সূর্য তার পুত্রের চেয়ে 25 বছরের বড়, ঠিক আছে, ওটা আমি পরে দেখছি। কি বলেছে 5 বছর পর, তাহলে প্রেজেন্টের থেকে 5 বছর পর কি বলেছে তার বয়স পুত্রের দ্বিগুণ হবে। তাহলে এটা যদি সূর্য হয় আর পুত্রকে কি লিখবো? দুটোই এস এস তো লিখতে পারবো না। আচ্ছা, পিতার পুত্রই লিখছি। একটা যদি ফাদার ইজ টু সন, ঠিক আছে, তাহলে এদের অনুপাত কত? 2:1 হবে। আচ্ছা, 2:1 যখন 25 বছরের বড় বলেছে, তাহলে নিশ্চয়ই সারা জীবনই যে সূর্য তার পুত্র থেকে 25 বছর বড় হবে। তাহলে এখানে ডিফারেন্স কত? 2 থেকে 1 ডিফারেন্স 1 ইউনিট। এই 1 ইউনিট মানে কত? 25 বছর। তাহলে 2 ইউনিট মানে কত? 25×2=50 বছর। তাহলে প্রেজেন্ট এজের থেকে 5 বছর পরে সূর্যের বয়স কত হবে? সূর্যের বয়স হয়ে যাবে 50 বছর। এবার বলেছে তাহলে 3 বছর পর সূর্যের বয়স কত হবে? এখানে দেখো এই যে 50টা সেটা 5 বছর পরে, প্রেজেন্টের থেকে 5 বছর পরে, তাহলে প্রেজেন্টে কত হবে? 45 বছর। এবার বলেছে তাহলে 3 বছর পর কত হবে? 3 বছর পরে 45-এর সাথে 3 যোগ হয়ে অ্যান্সার হয়ে যাবে 48। মানে অ্যান্সার কোনটা? আমাদের 4 নম্বর অপশনটা সঠিক উত্তর, ঠিক আছে। অথবা এটাও বলতে পারো যে 5 বছর পরে যদি 50 বছর হয়, তাহলে আজ থেকে 3 বছর পরে মানে 5-এর থেকে 2 কমবে, তাহলে এটা থেকে 2 বাদ দিলে আমাদের 48 অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার সূর্যের বয়স হয়ে যাবে 48 বছর। 10 জন ব্যক্তি একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে 15 জন ব্যক্তি ওই কাজের দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে? আচ্ছা, 10 জন, তাহলে M1 D1 বাই W1 সমান সমান M2 D2 বাই W2 এই পদ্ধতিতে করব। M1 প্রথমে 10 জন কাজ করেছে, কতদিন? 30 দিন। কত কাজ করেছে? ধরে নিচ্ছি একটা কাজ করেছে। এটা সমান সমান M2 কত? 15 জন কাজ করেছে, কত দিনে জানি না, x দিনে। কতগুলো কাজ? দ্বিগুণ কাজ করেছে, তাহলে প্রথমে একটা কাজ করে পরে দুটো কাজ করবে। 15 দিয়ে করলে 15×2 = 30, 2 মানে 20, 20 × 2 কত? 40। তাহলে এক্স এর ভ্যালু কত? 40 দিনে কাজটা করবে, মানে 3 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 1 থেকে 100 এর মধ্যে 3 এককের স্থানে কতবার বসবে? মানে 1 থেকে 100 যে সংখ্যাগুলো আছে তার মধ্যে 3 যে সংখ্যাটা সেটা এককের স্থানে কতবার বসবে বলো? আচ্ছা, দেখো, এটার কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে 10। সেটা তোমরা মনেও রাখতে পারো বা অ্যাপ্লাইও করে দেখতে পারো। দেখো, 1 থেকে 100-র মধ্যে এককের ঘরে, একের ঘরে কি কি আসে? প্রথমে 3 আসে, তারপরে 13, তারপরে 23, তারপরে 33, এরকম করে কত অব্দি আসে? 93 পর্যন্ত। আচ্ছা, 1 থেকে 9, মানে ফার্স্ট ডিজিটটা 1 2 3 4 এরকম, এখানটা 9 আসবে, আর প্রথমে 1 থেকে 10-এর মধ্যে একটা আসে, তাহলে 1 আর 9 কত হয়ে গেল? আমার 10টা আসে। ওকে। অমিত একাকী একটি কার্য সম্পূর্ণ করতে পারে 15 দিনে এবং বলবীর একাকী সেই কাজটি করতে পারে 10 দিনে। যদি অমিত একা 3 দিন কার্যটি করে ও তারপর বলবীর তার সঙ্গে যোগ দেয়, তাহলে কার্যটি কত দিনে শেষ হবে? ঠিক আছে, মানে কি বলেছে? ফার্স্টে বলেছে অমিত একা কাজ করে 15 দিনে, আবার সেই কাজটি যদি বলবীর একা করে সেটা তাহলে 10 দিনে করতো। কিন্তু অমিত প্রথম 3 দিন কাজটি করেছে, তারপর বলবীর তার সাথে এসে যোগ দিয়েছে, তাহলে টোটাল কাজটা কত দিনে শেষ হবে? আচ্ছা, দেখো, আমরা সলভ করছি। ফার্স্টে কি বলেছে? অমিত, তাহলে অমিতকে আমি এ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এ করে কদিনে কাজ? 15 দিনে কাজটা করে। আর একটা কি বলবীর আছে, ওটাকে আমি বি দিয়ে ডিনোট করছি, বি করে 10 দিনে কাজ, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা টোটাল ওয়ার্ক বের করি, কত হবে? 15 আর 10-এর লসগু মানে 30। তাহলে এফিসিয়েন্সি কত? 15 দিনে 30টা কাজ করে একদিনে দুটো কাজ করবে, আর 10 দিনে 30টা কাজ করে একদিনে 3টে কাজ করবে। তাহলে অমিতের এফিসিয়েন্সি হয়ে গেল 2 ইউনিট পার ডে, আর বলবীরের এফিসিয়েন্সি হয়ে গেল 3 ইউনিট পার ডে। এবার বলেছে যদি অমিত একা 3 দিন কাজ করে, যদি 3 দিন কাজ করতো তাহলে কয় ইউনিট কাজ করতো? এক এক দিনে 2 ইউনিট করে কাজ করছে, তাহলে 3 দিনে সে 6 ইউনিট কাজ করতো। তাহলে 6 ইউনিট কাজ সে 3 দিনে করে ফেলেছে, তাহলে বাকি কতটা কাজ পড়ে রয়েছে? 30 থেকে 6 আমরা বাদ দেবো, কত পড়ে থাকে? 24টা কাজ। এই 24টা কাজ দুজনে মিলে করবে, কেন? কারণ 3 দিন পরে বলবীর তো তার সঙ্গে যোগ দেয়। এবার দুজনে মিলে একদিনে কটা কাজ করে? অমিত করে 2টো, বলবীর করে 3টে, তাহলে দুজনে মিলে একদিনে 5টা কাজ করে। তাহলে যদি একদিনে 5টা কাজ করে, তাহলে 24টা কাজ করতে কত দিন সময় লাগবে? 24/5 মানে কত? 4 5 20, 4×4/5 দিন। তাহলে তারা একসাথে কাজ করেছে 4×4/5 দিন, আর প্রথমেই অমিত কাজ করেছে 3 দিন। তাহলে টোটাল কার্যটি শেষ হতে কতদিন সময় লেগেছে? 3 + 4×4/5, 4 আর 3 কত? 5 6 7,
তাহলে 7×4/5 আমাদের অ্যান্সার। 7×4/5 মানে 2 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার কোশ্চেনটা সবার? স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ যথাক্রমে 16 কিলোমিটার পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা। মানে কি, ফার্স্টে স্রোতের অনুকূলে আছে, অনুকূল মানে ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমের গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা। পরে আছে স্রোতের প্রতিকূল মানে আপস্ট্রিম, আপস্ট্রিমের গতিবেগ কত? 10 কিলোমিটার পার ঘন্টা। আমাকে বলেছে স্থির জলের নৌকার গতিবেগ কত। নৌকা মানে বোট, বোটের স্পিড কি হয় আমাদের সূত্র ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড 2। ডাউনস্ট্রিমে আছে 16, আপস্ট্রিমে আছে 10 ডিভাইডেড 2 মানে কত? 16 আর 10 26, 26/2 মানে 13 দুগুণী 26। তাহলে অ্যান্সার হয়ে গেল 13, মানে কোনটা? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে তোমরা স্রোতের গতিবেগটাও বের করে নিতে পারো, যে স্ট্রিমের স্পিড কত, এটা তোমাদের অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে থাকলো। যে স্থির জলে নৌকার গতিবেগ বের করলাম, আমার বের করতে হবে কি স্রোতের গতিবেগ কত। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 4% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের সুদের পরিমাণ কত হবে যদি সুদ গণনা করা হয় অর্ধবার্ষিক হিসাবে? মানে আমাদের 1 বছরের টেনিওর আছে, মানে 12 মান্থসের টেনিওর আছে, ঠিক আছে, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে কি অর্ধবার্ষিক হিসাবে, মানে 0 থেকে 6 মান্থে একটা সুদ দিল, আবার 6 মান্থ থেকে 12 মান্থে আরেকটা সুদ দিল। ওকে, তার মানে কি আমাদের যে সুদটা 6 মাসে কি অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তাহলে প্রথম 6 মাসের জন্য 2% পাবো, পরের 6 মাসের জন্য 2% পাবো। কিন্তু চক্রবৃদ্ধি সুদে তো আমরা এরকম করি না যে 2 + 2 4%। চক্রবৃদ্ধি সুদে কি করি, এটা দুটো টেনিওর হচ্ছে, প্রথম 6 মাস একটা টেনিওর, পরের 6 মাস আরেকটা টেনিওর। তাহলে যখন এরকম দুটো টেনিওর থাকবে তখন আমাদের কি করব, ফর্মুলা কি 2 × r% মানে 2r প্লাস r²/100, এটা আমাদের ফর্মুলা। এটা কি হয়ে গেল 2r মানে 2 × 2, যেহেতু আমাকে 2%ই দিয়েছে, তাহলে 2 দুগুণী 4 যোগ 2 স্কোয়ার মানে 2 দুগুণী 4/100, মানে কত 4 প্লাস 0.04 মানে কত 4.04%। মানে সঠিক উত্তর কোনটা? 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, অনেকে এইভাবে করে যে ফর্মুলা কি করে 2 বছরের a প্লাস b প্লাস ab/100, এটা আমাদের ন্যাচারাল ফর্মুলা, মানে এটাই অরিজিনাল ফর্মুলা, সেখান থেকে আমরা ওভাবে করলাম। এখানে করলে কি হবে, a আর b এর মান সেমই, প্রথমে 2%, পরে যোগ 2%, পরে যোগ ab মানে 2 × 2/100। এটাও যদি করো দেখো 2 আর 2 4 প্লাস 2 দুগুণী 4/100 মানে একবারে কত 4 প্লাস 0.04 মানে 4.04%। এভাবেও বেরোয়, যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা করবা। ওকে, যখন একটি চলরাশি n কে 5 দ্বারা ভাগ করা হয় তখন তার ভাগশেষ হয় 2। যদি n² কে 5 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? আচ্ছা, যখন কোনো একটা সংখ্যাকে এই সেম নাম্বারই থাকবে, এখানেও 5 দিয়ে ভাগ করলে এখানেও তোমাদের 5 দিয়েই ভাগ থাকবে পরীক্ষাতে, যখন কোনো নাম্বারকে ভাগ করলে যেই ভাগশেষটা আসে এই যে 2, সেটা তোমরা লিখে দাও। এইবার কি বলেছে, আমাকে n² কে ভাগ করলে 5, n² কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ আসবে, তো তাহলে 2 এর স্কোয়ার তোমরা করে দাও, মানে যেটা আমাদের ভাগশেষ প্রথমে বেরোবে তার স্কোয়ার করে দেবা, যেটা অ্যান্সার বেরোবে সেটাকে 5 দিয়ে ভাগ করে দেবা। আচ্ছা, 4টা তো 5-এর থেকে ছোট, তাহলে একে ভাগ করার দরকার নেই, 4ই আমাদের অ্যান্সার, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। বাই চান্স ধরো তোমাদের পরীক্ষায় দিল যে কোনো একটা যখন একটি চলরাশি n কে ধরো 5 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে ভাগশেষ তোমার এসে ধরো 4। এইবার তোমাকে ধরো কোশ্চেন দিল n² কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ আসবে, তখন কি করবে, এই 4 এর স্কোয়ার করবা। বুঝে দিই, 4 এর স্কোয়ার করলে কত হবে, 4 এর স্কোয়ার করলে 4 4 16, এটা আমাদের 5-এর থেকে বড়, তো এবার 16কে 5 দিয়ে ভাগ করে দাও, কত 3 5 15 মানে কত 1 আমাদের ভাগশেষ, তখন আমাদের 1 অ্যান্সার হবে। কিন্তু 5-এর থেকে ছোট যদি কোনো অ্যান্সার বেরোয় কারো স্কোয়ারের, তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দেখো ক্লিয়ার আছে তো? আই থিঙ্ক ক্লিয়ার আছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন করা যাক। 10⁹ ইন্টু 10⁻2 ডিভাইডেড 10⁻3 এর মান কত? আচ্ছা, এটাকে আমরা 10⁹ ইন্টু 10⁻2 ডিভাইডেড 10³ লিখতে পারি। আচ্ছা, নিচে 10³ আমি কেটে 10² ইন্টু 10 লিখতে পারি। তাহলে 10² কেটে গেল, 10 দিয়ে 10⁹ কে কাটলে একটা কমবে, মানে 10⁸ অ্যান্সার হবে। 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। অথবা a⁴m ডিভাইডেড যদি a⁴n করি, এটা আমরা জানি a⁻m-n, এটা আমাদের সূচকের একটা ফর্মুলা, এটা আমরা জানি যদি ডিভাইডেড হয় তাহলে পাওয়ার ওপরটা থেকে নিচেরটা মাইনাস করি। তাহলে এখানে 10⁹ ইন্টু 10⁻2 মানে 10² ডিভাইডেড 10³ আছে। আচ্ছা, ওপরেরটা কি হবে, ওপরেরটাও লিখে দিই, a⁴m
ইন্টু যদি এ টু দি পাওয়ার এন হয়, এটাকে আমরা এ টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি। এটাও আমাদের একটা সূচকের ফর্মুলা। তাহলে এখানে উপরটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 9 আর 2 11 বাই 10 এর কিউব। এইবার আমাদের এই ফর্মুলা কাজে লাগবে, 10 এর পাওয়ার 11 থেকে 3 মাইনাস করব, তাহলে 8 আর 3 11, তাহলে 8 অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি ছাত্র কোনো একটি সংখ্যা 21 দ্বারা ভাগ করার পরিবর্তে 12 দ্বারা ভাগ করে এবং ভাগফল 35 হয়, তাহলে সঠিক উত্তরটি কত? আচ্ছা, একজন ছাত্রকে এক্স কে দ্বারা ভাগ করতে বলেছিল 21 দিয়ে, তাহলে এটা আবার সঠিক উত্তর হওয়ার কথা, কিন্তু সে ভুল কি করেছে, এক্স কে 12 দিয়ে ভাগ করেছে এবং ফল পেয়েছে 35। তাহলে আমাকে সঠিক উত্তর বের করতে বলেছে, মানে কি এক্স বাই 21 এর মান বের করতে বলেছে। আচ্ছা, এখানে এক্স বাই 12 আছে, তো তাহলে এক্স সমান সমান কত, 12 ইন্টু 35। আমি উভয় দিকে 21 21 দিয়ে ভাগ করে দিতে পারি, উভয় দিকেই করছি। 7 দিয়ে করলে 3 7 21, 7 দিয়ে করলে 5 7 35, 3 দিয়ে করলে 3 4 12, তাহলে কত, 4 5 20। তাহলে আমার অরিজিনাল উত্তর আসার কথা ছিল এক্স বাই 21, তো আমার অরিজিনাল উত্তর, সেটা কত বেরোলো, ডান দিকে দেখো 21 বেরোলো। এই যে এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অ্যান্সার 20, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আজ ঋতুর জন্মদিন। আজ থেকে 1 বছর পরে তার বয়স 4 বছর আগের তুলনায় দ্বিগুণ হবে, তাহলে আজ ঋতুর কত বয়স? দেখো, এটা তোমরা অপশন টেস্ট করেও করতে পারো, নর্মালি রেশিও মেথডেও করতে পারো। রেশিও মেথডে যদি করি তাহলে কি করব, ঋতুর বয়স, আজকে ঋতুর জন্মদিন, তাহলে ঋতুর বয়স আজকে ধরছি আমি 8 বছর, তাহলে আজ থেকে 1 বছর পরে কত হবে, আর প্লাস 1। এই যে 1 বছর পরে যেটা হবে সেটা 4 বছর আগের তুলনায় দ্বিগুণ, তাহলে ডিভাইড যদি আমি 4 বছর আগে কত হবে, আর মাইনাস 4, তার দ্বিগুণ মানে কি 2:1 এ ভাগ হবে। আর প্লাস 1 ওপরে গেল আর আর মাইনাস 4 নিচে গেল, এদের রেশিওটা কি দ্বিগুণ মানে 2:1। এখান থেকে কাটাকাটি করলে 2r মাইনাস 4 দুগুণে আর সমান সমান আর প্লাস 1। 8টাকে বাদ দিকে নিয়ে আসলে 2r থেকে আর বাদ দিলে আর 8 আর একে কত হয়ে গেল, 9। তাহলে অ্যান্সার কি, ঋতুর বয়স, ঋতুর বর্তমান বয়স 9 বছর, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, এটা অপশন টেস্ট আমরা কি করে করব? প্রথমে আছে দেখো 5 বছর, যদি ঋতুর বয়স আজকে 5 বছর হয়, 1 বছর পরে কত হবে, 6 বছর হবে। বর্তমানে 5 বছর, তাহলে 1 বছর পর 6 বছর। আর কি বলেছে, 4 বছর আগের তুলনায়, 4 বছর আগে ঋতুর বয়স কত হবে, 5 থেকে 4 মাইনাস করলে আমাদের কত হচ্ছে, 1 বছর। তাহলে 1 এর কি দ্বিগুণ 6 হচ্ছে না, তাহলে প্রথম অপশনটা বাদ। এরকম করে দ্বিতীয় অপশনটাও চেক করবা। 3 নম্বর অপশনটা আমি চেক করে বলছি, আজকে 9 বছর, আজ থেকে 1 বছর পরে 10 বছর হবে, আর আজ থেকে 4 বছর আগে কত ছিল, 4 আর 5 9, তাহলে 5 ছিল। দেখো 5 এর ডবলই হয়েছে 10, তাহলে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এটা অপশন টেস্ট, তোমাদের যেটা কমফোর্টেবল লাগে সেটা তোমরা করবা। 10 বছর পরে পি এর বয়স 10 বছর আগে কিউ এর চেয়ে দ্বিগুণ হবে। আচ্ছা, যদি পি এর বর্তমান বয়স আমি পি ধরি, তাহলে 10 বছর পরে পি এর বয়স কত হবে, পি প্লাস 10। এটা বলেছে কিউ এর 10 বছর আগে যে বয়স ছিল তার দ্বিগুণ হবে। কিউর বর্তমান বয়স যদি কিউ বছর ধরি, তাহলে 10 বছর আগে কিউ মাইনাস 10 ছিল, এর আমার কি দ্বিগুণ হবে, পি প্লাস 10টা। তাহলে এইটুকুনি ক্লিয়ার আছে। এখান থেকে সিম্পলিফাই করলে পি প্লাস 10 সমান সমান 2q মাইনাস 20। ওকে, এবার কি বলেছে, পি এখন কিউ এর থেকে 9 বছরে বড়, তাহলে পি যদি এখন কিউ এর থেকে 9 বছরে বড় হয়, তাহলে কি লিখতে পারি, পি সমান সমান কিউ প্লাস 9, এটা আমরা লিখতে পারি। তাহলে বলেছে কিউ এর বর্তমান বয়স কত, মানে কিউ এর প্রেজেন্টেজ জানতে চেয়েছে। আচ্ছা, এখান থেকে কি করা যায়, এই লাইনটা থেকে আমি পি সমান সমান 2q মাইনাস 20, আর বাদিকে 10টা ডান দিকে নিয়ে গেলে মাইনাস 10 হয়ে গেল, তাহলে পি এর ভ্যালু আমি এটা পেয়ে গেলাম। তাহলে এখানটা আমি যদি পি এর ভ্যালু এটা বসিয়ে দিই, যে 2q মাইনাস 20 আর 10 30 সমান সমান কিউ প্লাস 9 হলো। কিউটা যদি আমি বাদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে 2q থেকে কিউ মাইনাস হয়ে গেল, মাইনাস 30টা ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 30 প্লাস 9 মানে 39। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, কিউ সমান সমান 39। তাহলে কিউ এর বর্তমান বয়স কত, কিউ এর বর্তমান বয়স হয়ে গেল 39, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, রাজু 28 দিনে একটি কাজ করতে পারে, প্রিয়া 56 দিনে একই কাজ শেষ করতে পারে। যদি সোহন প্রিয়ার থেকে 60% বেশি দক্ষ হয়, তাহলে রাজু এবং সোহন কত দিনে 90% কাজ করবে? আচ্ছা, রাজু একটা কাজ 28 দিনে করতে পারে, আর প্রিয়া ওই কাজটা 56 দিনে করতে পারে। এখান থেকে টোটাল ওয়ার্ক 56, 28 দুগুনি 56, 56 একে 56। ওকে, আচ্ছা বলেছে কি, যদি সোহন প্রিয়ার থেকে 60% বেশি দক্ষ হয়। আচ্ছা, প্রিয়ার এফিসিয়েন্সি কত, প্রিয়ার এফিসিয়েন্সি 1 ইউনিট করে, তাহলে প্রিয়ার এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে সোহনের এফিসিয়েন্সি কত হবে,
সোহনের এফিসিয়েন্সি হবে 1/60 বেশি, মানে কি 1/160, মানে কত, কাটাকাটি করলে 1.6। এটা হয়ে গেল সোহনের এফিসিয়েন্সি। কোশ্চেন কি বলেছে, তাহলে রাজু ও সোহন কত দিনে? আচ্ছা, রাজু একদিনে দুটো কাজ করে আর সোহন একদিনে 1.6টা কাজ করে। বলেছে রাজু আর সোহন কত দিনে 90% কাজ করবে। পুরো কাজটা 56 ইউনিটের, 90% মানে 56, 90% কত, 56 ইন্টু 90/100। 0 0 কেটে গেল, আর কিছু করবো না, নর্মালি গুল করি। 6 নং 54, 5 5 নং 45, 46, 47, 48, 49, 50। তাহলে 50, 504, নিচে 10 আছে, তাহলে 50.4। এটা রাখলাম আমি টোটাল ওয়ার্ক। এই ওয়ার্কটা কে করবে? রাজু আর সোহন মিলে। রাজুর এফিসিয়েন্সি 2 ইউনিট, সোহনের এফিসিয়েন্সি 1.6। তাহলে রাজু প্লাস সোহনের এফিসিয়েন্সি কত? 2 প্লাস 1.6 মানে 3.6। এই এফিসিয়েন্সি নিয়ে কতটা কাজ করবে? 50.4। তাহলে কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্ক বাই আমার এফিসিয়েন্সি মানে 3.6, দশমিক তুলে দিই, হ্যাঁ দশমিকটা আমি মুছেই দিচ্ছি। এবার কত, 5 আর 4 9, 6 3 9 দিয়ে করলে 4 নং 36, 9 দিয়ে করলে 5 নং 45, 46, 47, 48, 49, 50, 54, 6 নং 54, 4 দিয়ে করলে 4 1 4, 4 4 16। তাহলে অ্যান্সার 14 ডেজ, 14 দিন, মানে 3 নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। আই থিঙ্ক ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন, এবার আসছি একটু ট্রিগোনোমেট্রি কোশ্চেন। সাইন এ বাই 1 মাইনাস কস এ সমান সমান কত? আচ্ছা, নিচে আমার 1 মাইনাস কস এ আছে, তাহলে কি করব? আমরা সাইন এ বাই 1 মাইনাস কস এ যেরকম আছে রাখলাম, ইন্টু ওপর নিচে 1 মাইনাস কস এ, সরি 1 প্লাস কস এ ডিভাইডেড 1 প্লাস কস এ করতে পারি। এটা করতেই পারি। কেন করলাম? কারণ নিচে দেখো a প্লাস বি, a মাইনাস বি আছে, তাহলে আমরা ওটাকে কি বলতে পারি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি, এটা বলতে পারি। আর ওপরে কি, সাইন এ ব্র্যাকেটে 1 প্লাস কস এ লিখে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এক স্কোয়ার মানে একই, তাহলে 1 মাইনাস কস স্কোয়ারে আমরা একটা ফর্মুলা জানি, সাইন স্কোয়ারে প্লাস যদি কস স্কোয়ারে, এটা ইজিক্যাল টু যদি 1 হয়, তাহলে কস স্কোয়ার এটা ডান দিকে চলে গেলে মাইনাস হয়ে গেল, মানে 1 মাইনাস কস স্কোয়ারে এটা সমান সমান কত হবে? সাইন স্কোয়ারে হবে, এটা হবে জানো তোমরা। তাহলে নিচেরটাকে আমি এইটাকে একবারে সমান সমান দিয়ে কোথায় করি? বাদিকে করছি, হ্যাঁ নিচেরটাকে আমি সাইন স্কোয়ারে করে দিলাম। আর ওপরটা কি হচ্ছে? সাইনের সাথে 1 গুণ হলে সাইনেই হয়, প্লাস সাইনের সাথে কস এ গুণ হলে সাইনে কসে হয়, তাহলে সাইন এ কস এ। আচ্ছা, এটা পরের পাতায় করছি, সাইন এ প্লাস সাইন এ, সাইন এ প্লাস সাইন এ কস এ ডিভাইডেড আমার কি হয়ে গেল? সাইন স্কোয়ারে। আচ্ছা, ওপরে যোগ আছে দুটোর মধ্যে, তাহলে প্রথম সংখ্যা বাই নিচেরটা, মানে সাইন এ বাই সাইন স্কোয়ারে, এটা আমরা করতে পারি। প্লাস আমাদের কি আছে? সাইন এ কস এ বাই সাইন স্কোয়ারে, এটা করতে পারি। আচ্ছা, সাইন ওপরে একটা আছে, নিচে দুটো আছে, তাহলে কি 1 বাই সাইনে, 1 বাই সাইনে, আর পরেরটা সাইনের সাথে নিচে একটা সাইন কেটে গেল, কস এ বাই সাইনে। 1 বাই সাইনে এটা মানে কি? কোসেক এ, তাই তো। আর এটা মানে কস বাই সাইন মানে কি? কট এ। তাহলে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 4 14 19 59 সংখ্যাগুলির প্রত্যেকটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? আচ্ছা, সমানুপাতি মানে কি? a ইস টু বি সমান সমান যদি c ইস টু ডি হয়, তাহলে কি বলতে পারি? এডি সমান সমান বিসি। এটা আমাদের সমানুপাতির কনসেপ্ট, অথবা অথবা a বাই বি সমান সমান c বাই ডি, এটা আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, এটা অনেকে অনেকভাবে করে, এটার মানে অনেক প্রসেস আছে, কিন্তু আমি একটা ছোট্ট প্রসেস বলছি। 4 14 19 59, তো যদি ধরে নিই প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করলাম, তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে? প্রত্যেকটার সাথে যদি এক্স যোগ করি, তাহলে হয়ে যাবে 4 প্লাস এক্স ডিভাইডেড 14 প্লাস এক্স ইজিক্যাল টু 19 প্লাস এক্স ডিভাইডেড 59 প্লাস এক্স। এইটুকুনি হবে নাকি আগে বলো? এইটুকুনি বুঝতে পেরেছো সবাই যে এইটুকুনি হচ্ছে? আচ্ছা, এবার আমাদের কি এইটার সাথে নিচেরটার মাল্টিপ্লাই সমান সমান কি? এই নিচেরটার সাথে এটার মাল্টিপ্লাই। তোমরা সিম্পলি সলভ করলে তোমাদের এক্স এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে? করতে পারো এটা, ঠিক আছে? এটা একটু বড় প্রসেস। এবার দেখো, আমি যদি এইভাবে ভাবি, এই পুরোটা থেকে এইটা কত বড়? এক্স এক্স তো কেটেই যায়, তাহলে 4 থেকে 19 কত বড়? 15 বড়। লিখলাম 15, মুছে দিলাম এটা।
নিচেরটা থেকে এটা কত বড়, এক্স এক্স কেটে যায়, 14 থেকে 59, তাহলে 5 আর 1 থেকে 4 45 বড়, তাহলে 15/45। এটা আমরা একটা রেশিও আকারে লিখলাম, মনে রাখবে রেশিও আকারে লিখলাম, কাটাকাটি করলে 1/3, 3×15=45। এই যে রেশিওটা 1/3, এই রেশিওটাই আমাদের দুটোর ক্ষেত্রেই হবে, মানে এটা ডিভাইডেড এটা মানেও 1/3, এইটা ডিভাইডেড এটা মানেও 1/3, তাহলেই তো সমানুপাতি হয় সবসময়। তাহলে এটা আমাদের বের করতে হবে। এবার তোমরা মনে মনে ভাবো যে 4-এর সাথে আমরা কি যোগ করব, যার ফলে তার 3 গুণ 14-র সাথে x যোগ করলে হবে। তোমরা ফার্স্টে কি ভাববা, 1 যোগ করলে কত হবে, 4-এর সাথে 1 যোগ করলে হবে 5, আর 14-র সাথে 1 যোগ করলে কত হবে 15, 3 5 15 হয়ে গেল 1/3, তাহলে x এর ভ্যালু 1। এক্স এর ভ্যালু তাহলে কত, 1, মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। যে কোন সংখ্যাটা যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। অন্য কিছু থাকতে পারে তোমাদের পরীক্ষায়, এবার 4 আর 14 আছে, অন্য কিছু এখানে থাকলো, সেখানেও যদি তোমরা করে দেখো, এক্স জায়গায় তুমি 1 বসালা, 2 বসালা, 3 বসালা, 4 বসালা, এরকম করলে তোমাদের ইজিলি হয়ে যাবে। আচ্ছা, অনেকে ভাবতে পারে বাঁ দিকেরটা তো হলো, ডান দিকেরটা হয় নাকি দেখি। দেখো 19-এর সাথে 1 যোগ করলে 20, ডিভাইডেড 59-এর সাথে 1 যোগ করলে 60, কাটাকাটি করো 1/3 আসছে। তাহলে বুঝতে পারছো সমানুপাতিতে আছে। একটি মাঝির স্রোতের অনুকূলে ও প্রতিকূলে গতিবেগ যথাক্রমে 13 কিলোমিটার পার ঘন্টা এবং 9 কিলোমিটার পার ঘন্টা। তীর জলে নৌকার বেগ কত? আচ্ছা, নৌকার বেগের সূত্র হচ্ছে ডাউন স্ট্রিমে গতিবেগ প্লাস আমার আপস্ট্রিমে গতিবেগ ডিভাইডেড 2। ডাউন স্ট্রিমে গতিবেগ কত, ডাউন স্ট্রিম মানে অনুকূলে গতিবেগ 13 প্লাস আপস্ট্রিমে গতিবেগ কত 9 ডিভাইডেড 2। 13 আর 9 করলে কত হয়, 9 10 11 12 22, 22/2 মানে কত 11, তাহলে 11 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে গিয়ে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এখান থেকে তোমরা হোমওয়ার্ক হিসাবে লিখে নাও, তোমরা হোমওয়ার্ক হিসাবে স্রোতেরটা বের করে দিও, যে স্রোতের গতিবেগ আবার কত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট ও 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় নির্ণয় করো। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। দেখো, একটা ট্রেন যখন একটা টেলিগ্রাফ পোস্ট অথবা একটা দাঁড়িয়ে থাকা মানুষ অথবা সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়। আর যখন একটা ট্রেন একটা ব্রিজকে অথবা একটা প্ল্যাটফর্মকে অথবা একটা সেতুকে, যাই হোক কোনো একটা নদীকে যখনই ওভারটেক করে, তখন কি যায়, সে নিজের দৈর্ঘ্য যায় প্লাস সেই সেতুটার দৈর্ঘ্য যায়। তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি 10 সেকেন্ডে ট্রেনটা নিজের লেন্থ যাচ্ছে, মানে শুধু ট্রেনের লেন্থ যাচ্ছে। আর 20 সেকেন্ডে, 20টাকে উপরে লিখছি, 20 সেকেন্ডে ট্রেনটা নিজের লেন্থ যাচ্ছে প্লাস আমার 300 মিটার যাচ্ছে। এবার যদি আমি ওপরটা থেকে নিচেরটা মাইনাস করে দিই, তাহলে 20 থেকে 10 বাদ দিলে কত হয় 10, তাহলে 10 সেকেন্ডে ট্রেনটা কতটা যাচ্ছে, ট্রেন প্লাস 300 থেকে আমি যদি ট্রেনটা মাইনাস করে দিই, তাহলে শুধু 300 পড়ে থাকে, মানে 10 সেকেন্ডে ট্রেনটা 300 মিটার যাচ্ছে। এইটুকুনি কি ক্লিয়ার আছে? দেখো 20 সেকেন্ডে যদি নিজের দৈর্ঘ্য প্লাস 300 মিটার যায়, 10 সেকেন্ডে যদি শুধু নিজের দৈর্ঘ্য যায়, তাহলে 20 থেকে যদি আমি 10 মাইনাস করি, তাহলে শুধুমাত্র 300 মিটার যাচ্ছে। আশা করি এইটুকুনি ক্লিয়ার আছে। তাহলে 10 সেকেন্ডে যদি ট্রেনটা 300 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 300/10 মানে 30 মিটার যাবে। তাহলে ট্রেনটার গতিবেগ কি পেয়ে গেলাম, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা 30 মিটার পার সেকেন্ড আছে, এটাকে যদি আমি কিলোমিটার পার ঘন্টায় নিতে চাই, কি করব, 18/5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে করলে 5 6 30, 6 8 48, 4 6 কে 6 আর 4 10, 108। তাহলে অ্যান্সার 108 কিলোমিটার পার ঘন্টা ট্রেনটার গতিবেগ। 117টি বল এ বি সি এর মধ্যে 2:4:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাহলে সি এর তুলনায় এ কতগুলি বল পাবে? আচ্ছা, 2:4:7 এই অনুপাতে ভাগ করেছে, যদি এ বি সি যদি এই অনুপাতে ভাগ করে, তাহলে সি এর তুলনায় এ কি কম বল পেয়েছে না? তাহলে এখান থেকে তো 3 নম্বর অপশন আর 4 নম্বর অপশন বাদই চলে গেল, কারণ এ সি এর থেকে কম পেয়েছে। আমাকে বলেছে সি এর তুলনায় এ কতগুলো বল পাবে, কম পাবে। এবার দেখি, এবার কাজটা করি। যদি আমি ধরি এ 2টো বল পেয়েছে, বি 4টে বল পেয়েছে, সি 7টা বল পেয়েছে, তাহলে 3 জনে মিলে কটা বল পেয়েছে, 7 আর 4 11 12 13। এই 13 ইউনিট সমান সমান আমার কত, 117। 13 সমান সমান 117, তাহলে 1 সমান সমান কত, 117/13, তাহলে 130-এর থেকে 13 কম মানে 9, একের ভ্যালু 9। আচ্ছা, এ সি এর থেকে কটা বল কম পেয়েছে, এ যদি 2 ইউনিট বল পায়, সি যদি 7 ইউনিট বল পায়, তাহলে এ সি এর থেকে 5 ইউনিট বল কম পেয়েছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 5 নং 45, তাহলে এ সি এর থেকে 45টি বল কম পেয়েছে, মানে 1 নাম্বার অপশনটি সঠিক উত্তর।
নেক্সট 7,500 টাকা কত বার্ষিক সরল সুদের হারে 7 বছরে 9,250 টাকা হবে? আচ্ছা, 9,250 টাকা হচ্ছে কি সুদে আসলে মিলে, তাহলে শুধু সুদ কত? 9,250 থেকে 7,500 মাইনাস করবো 0, 5, 7 5 12, এটা হলো 1, 1,750 টাকা। 1,750 টাকা পাচ্ছে কি 7 বছরে, তাহলে এক এক বছরে কত করে পাবে? ডিভাইডেড 7, 1,750 ডিভাইডেড 7, 7 দুগুণি 14, 15 16 17 35, 5 7 35, 250, তাহলে 250 টাকা আমি বার্ষিক সুদ পাচ্ছি কতর উপর? 750-এর উপর। তাহলে সুদের পরিমাণ কত? 7,500-এর উপর 250 টাকা পাচ্ছি, তাহলে শতকরা কত ইন্টু 100%। দুটো জিরো কেটে গেল 75, 25 দিয়ে করলে 3, 25 দিয়ে করলে 10, তাহলে 10/3 মানে কত? 3 তিরিকে 9, 3 পূর্ণ 1/3%। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। দেখো কি বলেছে, একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার, ট্রেনটি একটি ল্যাম্পপোস্টকে 18 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, ট্রেনটার গতিবেগ কত বলেছে? 60 কিলোমিটার যাচ্ছে পার ঘন্টায়, তাহলে স্পিড হয়ে গেল 60 কিলোমিটার পার আওয়ার। এবার আমাকে বলেছে একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে। যখন একটা ট্রেন একটা ল্যাম্পপোস্টকে অথবা একটা ট্রেন একটা সিগন্যাল পোস্টকে বা দাঁড়িয়ে থাকা একটা মানুষকে অতিক্রম করে, তখন অ্যাকচুয়ালি সে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে 18 সেকেন্ডে কতটা ডিস্টেন্স গেছে সেটা বের করলে আমাকে ট্রেনটার দৈর্ঘ্য বেরিয়ে যাবে। আচ্ছা, স্পিড আমার কিলোমিটার পার ঘন্টায় আছে, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতে চাই, এই যে স্পিড আমার যেটা আছে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে কি করব? 5/18 দিয়ে গুণ করব। 5/18 দিয়ে গুণ করলে এই কিলোমিটার পার ঘন্টাটা কেটে যাবে, এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার মানে এই 60 গুণ 5/18, এত মিটার ট্রেনটা 1 সেকেন্ডে যাচ্ছে। তাহলে এত মিটার যদি 1 সেকেন্ডে যায়, এই 18 সেকেন্ডে কতটা যাচ্ছে এটা বের করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে ডিস্টেন্স সমান সমান স্পিড এটা ইন্টু আমার কত? টাইম, মানে 18, এত মিটার। 18 কেটে গেল 5 6 30, তাহলে অ্যান্সার কত? 300 মিটার। তাহলে 300 মিটার 18 সেকেন্ডে ট্রেনটা 300 মিটার অতিক্রম করছে। আর ল্যাম্প পোস্ট অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে এই 300 মিটারটা হয়ে গেল ট্রেনটার নিজের দৈর্ঘ্য, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ, দুটি ট্রেন যথাক্রমে 121 মিটার এবং 99 মিটার দৈর্ঘ্যের বিপরীত দিকে ছুটে চলেছে। ওকে, মানে একটা ট্রেন যদি এদিকে যায় অপর ট্রেনটা এদিকে আসছে। এটার হচ্ছে 121 মিটার লেন্থ, এটার হচ্ছে 99 মিটার লেন্থ। একটি ট্রেন 40 কিলোমিটার এবং অন্যটি 32 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে একটার স্পিড 40 কিলোমিটার পার আওয়ার, যে ধরো এদিকে যাচ্ছে, আরেকটার ট্রেন কত? 32 কিলোমিটার পার আওয়ার, যেটা উল্টো দিকে আসছে। কত সময়ের মধ্যে তারা একে অপরকে অতিক্রম করছে? আচ্ছা, সবার আগে দুটো ট্রেন একই ডিরেকশনে যাক অথবা বিপরীত ডিরেকশনে যাক, আমরা কি করি? ডিস্টেন্স সমান সমান ট্রেন 1 আর ট্রেন 2 এদের লেন্থের সাম করি। তাহলে এখানে হয়ে যাবে 121 প্লাস আমার 99, করলে কত হয়? 9 আর 1 10, হাতে থাকে 1, 9 10 11 12 2, হাতে থাকে 1, 1 আর 1 2, 220 মিটার। এবার বের করি রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিডটা কি হয়? যদি দুটো ট্রেন সেম ডিরেকশনে যায়, মানে দুটোই ধরো পূর্ব দিকে যাচ্ছে বা দুটোই ধরো উত্তর দিকে যাচ্ছে, তখন আমরা কি করি? বেশি স্পিড যার তার থেকে কম স্পিডটাকে মাইনাস করি, মানে বেসিক্যালি ট্রেন দুটো স্পিডের ডিফারেন্স বের করি। এবার যখন দুটো বিপরীত ডিরেকশনে যায়, মানে একটা ধরো পূর্ব দিকে যাচ্ছে, আরেকটা ট্রেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, তখন রিলেটিভ স্পিড কি হয়ে যায়? দুটো ট্রেনের সাম হয়ে যায়, মানে যোগ হয়ে যায়। যখন ধরো তুমি একটা ট্রেনে করে যাচ্ছ, অন্য দিক থেকে একটা ট্রেন উল্টো দিক থেকে আসলো, তাহলে তোমার কি হয়? তোমার মনে হয় না যে ওই ট্রেনটা বেশি স্পিডে যাচ্ছে? ওটা কি? ওটা রিলেটিভ স্পিড। স্পিড তোমরা দেখতে পারো, অ্যাকচুয়াল ট্রেনের স্পিড দেখতে পারো না, তোমরা রিলেটিভ স্পিড দেখো যে ওই ট্রেনটা বিশাল স্পিডে চলে গেল, এটা একটা কনসেপ্ট। আরেকটা ধরো তুমি একটা ট্রেনে যাচ্ছ, পাশ দিয়ে তুমি যেদিকে যাচ্ছ সেদিকে আরেকটা ট্রেন তোমাকে ওভারটেক করছে, তখন কি মনে হয়? পাশের ট্রেনটা কি ধীরে ধীরে যাচ্ছে। আসলে ওটা অ্যাকচুয়াল স্পিড না, রিলেটিভ স্পিড হয়ে যায় ওটা, কারণ ডিফারেন্স হয়ে যায় রিলেটিভ স্পিড। ওকে, এখানে দুটো বিপরীত ডিরেকশনে আছে, তাহলে যোগ করে দাও। একটা হয়ে গেল 40 আর একটা হলো 32, তাহলে টোটাল কত? 72 কিলোমিটার পার আওয়ার। 72 এটা কিলোমিটার পার আওয়ার বেরোলো, কিন্তু আমার দেখো দৈর্ঘ্যগুলো মিটারে দিয়েছে আর অ্যান্সার আমার সেকেন্ডে দিয়েছে। তাহলে এটাকে আমি 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নেব। তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম, রিলেটিভ স্পিড পেয়ে গেলাম। তাহলে টাইম সমান সমান কি? ডিস্টেন্স মানে 220 বাই আমার স্পিড মানে 72 ইন্টু 5, নিচে 18 আছে, ওটাকে গুণ 18 করেই দিতে পারি। আচ্ছা, 18 4টা 32, 3 4 1 4 5 6 7, 4 18 72, আর নিচে 4 5 20 20 20। আচ্ছা আচ্ছা, পরের পাতায় করছি। 220 বাই 4 5 20, 0 0 কেটে গেল, অ্যান্সার 11।
ক্লিয়ার? এখানে ছিল 220/4×5 = 0, 0, 11। তাহলে অ্যান্সার কি 11 সেকেন্ডে, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো আজকের ফাইনাল কোশ্চেন করা যাক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের আমি ফাউন্ডেশন ক্লাসেও করাবো। তো এটা এখন আপাতত জাস্ট কনসেপ্টটা শুনে রাখো। 1 ফ্যাক্টরিয়াল যোগ 2 ফ্যাক্টরিয়াল যোগ 3 ফ্যাক্টরিয়াল যোগ 4 ফ্যাক্টরিয়াল যোগ 5 ফ্যাক্টরিয়াল, এরকম করে যদি অঙ্কটা থাকে, এর এককের অঙ্ক কত হবে? মনে করবা 1 ফ্যাক্টরিয়াল থেকে শুরু করে যদি পরপর মিনিমাম 6 ফ্যাক্টরিয়াল অবধি থাকে, তাহলে সব সময় তোমাদের এককের সংখ্যা 3 হবে। 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল, তারও এককের সংখ্যা 3। 1 থেকে শুরু করে 10 অবধি 3, 1 থেকে শুরু অবধি 50 অবধি 3, 1 থেকে শুরু করে 1 লাখ অবধি 3, 1 থেকে শুরু করে 1 কোটি অবধি, এককের অঙ্ক 3। কি করে হয়? 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 1 কে 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 3 দুগুণী 6, 4 ফ্যাক্টরিয়াল মানে 3 4 12, 12 দুগুণী কত? 24। আর 5 ফ্যাক্টরিয়াল মানে আমাদের কত হয়ে যায়? 4 5 20, 30 20 60, 60 দুগুণী 120। তাহলে এখানে দেখো 5 ফ্যাক্টরিয়াল থেকে বড় যখনই আমি 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল মানে কি 5 গুণ 4 গুণ আমার 3 গুণ আমার 2 গুণ আমার 1, তাহলে কত? 4 5 20 আর 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 120। 5 ফ্যাক্টরিয়াল থেকে বড় যেই আমি সংখ্যা নিয়ে নেব, মানে 5 ফ্যাক্টরিয়াল সহ এর থেকে বড় যে কোনো সংখ্যা নিয়ে নিই, তার ইউনিট ডিজিটে সবসময় আমার 0 হয়। ওকে, কোথায় একটা লিখে দিই, এখানটা লিখে দিই, ইউনিট ডিজিট 0 কখন? যে কোনো 5 ফ্যাক্টরিয়ালের সমান বা বড় হলে, হয় 5 ফ্যাক্টরিয়াল হলেও হবে বা 5 ফ্যাক্টরিয়াল থেকে বড় যে কোনো ফ্যাক্টরিয়ালের ইউনিট ডিজিট 0 হয়। তাহলে এগুলো যদি সবকটা এটার পরেও 0, এটার পরেও 0, 50 ফ্যাক্টরিয়ালতেও 0 আসবে, তাহলে যখন আমাদের ইউনিট ডিজিট বের করতে হবে, ইউনিট ডিজিটে যদি 0 থাকে সেটাকে আমরা ইগনোর করি, তাহলে 5 ফ্যাক্টরিয়াল থেকে ওটাকে আমরা ইগনোর করবো, ওটা আমার কোনো কাজের না। আমাদের কাজের কি? 1 থেকে 4 ফ্যাক্টরিয়াল অবধি কাজের। এবার যোগ করি, 24, 6, 2 আর 1। দেখো 6 আর 4 10, 10 এর সাথে 2 12, 1 13, 13 3, আর ফার্স্টের আমার দরকারই নেই, ইউনিট ডিজিট 3 তো পেয়েই গেলাম। ফার্স্টের নাম্বারগুলো তো অ্যাড করে আমার কোনো লাভ নেই, আমি শুধু ইউনিট ডিজিটগুলো অ্যাড করবো। 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 1 13, তাহলে 13 3, তাহলে ইউনিট ডিজিট হয়ে যাবে, এককের অঙ্ক হয়ে যাবে 3, আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, 16⁷ ইন্টু 70⁹ ইন্টু 13⁵ রাশিটির মধ্যে মৌলিক উৎপাদক সংখ্যা কটি? মানে কটা মৌলিক উৎপাদক আছে? আচ্ছা 16কে আমরা কি লিখতে পারি? শুধু 16কে বলছি, 16⁷ না, 16কে লিখতে পারি আমরা 2⁴, মানে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16 লিখতে পারি। তার পাওয়ারে 7 আছে, মানে এটার পাওয়ারে 7 করে দিলাম। আচ্ছা এখানে লিখলে তোমরা হয়তো বুঝতে অসুবিধা হবে। 16কে আমরা লিখতে পারি 2⁴, 70কে লিখতে পারি 7 10 70, তো তাহলে 7 গুণ 10, 10 মানে 5 গুণ 2। আর 13কে লিখতে পারি 13ই লিখতে পারি, শুধু 13কে তার কিছু লিখতে পারি না, 13ই লিখতে পারি। ঠিক আছে, এবার যখন পাওয়ার আমরা বসাবো, এখানে 7 বসাবো, তাহলে এর পাওয়ারেও 7 বসাবো। এখানে যখন 9 বসাবো, পুরোটার পাওয়ারেও 9 বসাবো। আর এখানে যখন 5 বসাবো, এই পুরোটার পাওয়ারেও 5 বসাবো। প্রথমটা গেল 2⁴ 4 7 28, তারপরটা 2⁹9, 5⁹9, 7⁹9, আর লাস্টে 13⁵। আচ্ছা দেখো 2টা প্রাইম নাম্বার, এই 2 5 7 তিনটেই প্রাইম নাম্বার, আর নিচে 13ও প্রাইম নাম্বার। তাহলে এই প্রাইম নাম্বার যে মৌলিক উৎপাদক কটা আছে? প্রথমে 2 আছে 28 বার, লিখে দিলাম 28, প্লাস নিচে এই লাইনে 70-এর লাইনে 2 আছে 9 বার, 5 আছে 9 বার, 7 আছে 9 বার, আর লাস্টে 13 আছে 5 বার। তাহলে এতগুলো আমাদের মৌলিক উৎপাদক হবে। আচ্ছা যদি যোগ করি, এটা কত? 3 নং 27 হয়ে গেল। 27 আর 5-এ কত হচ্ছে? 27 আর 5-এ 32, 32 আর 28-এ কত? 32, আর 8-এ 40, আর 20-তে কত? 60। তাহলে অ্যান্সার 60 হয়ে গেল, মানে 1 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 3টি ভিন্ন ভিন্ন ঘড়ি থেকে যথাক্রমে প্রতি 2 ঘন্টা, 4 ঘন্টা এবং 6 ঘন্টায় অ্যালার্ম বাজে। যদি ঘড়িগুলি একই সময় চলতে শুরু করে, তাহলে 3 দিনে একসাথে কতবার অ্যালার্ম বাজবে? আচ্ছা একসাথে বাজবে কখন? তাদের লসাগু যেটা হবে সেই টাইমে ওরা একসাথে বাজবে। তাহলে 2 4 6, এদের আমাদের লসাগু কত? এটা মুখে মুখে হয়ে যাবে, করার দরকার নেই। 6 দুগুণী 12, 12 আমাদের লসাগু, কারণ 12টা 2 দ্বারাও ভাগ যায়, 4 দ্বারাও ভাগ যায়, 6 দ্বারাও ভাগ যায়। 6 কেন লসাগু হলো না? 4 দ্বারা ভাগ যায় না বলে 6 লসাগু হলো না। 6 ডবল 12 আমাদের 3টে সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে 12 আমাদের লসাগু হয়ে গেল, মানে কি প্রতি 12 ঘন্টা পর পর 3টে ঘন্টা একসাথে বাজবে। তাহলে 12 ঘন্টা পর পর যদি একসাথে বাজে, একদিনে কবার বাজবে? 2 বার বাজবে একসাথে, কারণ 24 ঘন্টায় দিন হয়। তাহলে 3 দিনে একসাথে কবার বাজবে? 3 দুগুণী 6 বার বাজবে। তাহলে সঠিক উত্তর 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন, সর্বনিম্ন সংখ্যা যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না, মানে 7 দ্বারা পুরোপুরিভাবে ভাগ চলে যায়। দেখো আমি তোমাকে এটার সলিউশনটা বলছি, কিন্তু আমরা ওই প্রসেসে যাব না। ফার্স্টে কি দেখো, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 অবশিষ্ট থাকবে। তাহলে সবার আগে আমরা কি করব, 2, 3, 4, 5, 6 এলসিএম বের করব। এলসিএম আমাদের কত হবে, এলসিএম আমাদের হয়ে যাবে 6। 6 তো 6-এর মধ্যে 3ও চলে আসে, 6-এর মধ্যে 2ও চলে আসে, ওকে 4টা শুধু বাকি থাকে। তাহলে 5, 6, 30, 30টা আমাদের 4 দ্বারা ভাগ যারা 60, তাহলে অ্যান্সার আমাদের লস হয়ে গেল 60। তাহলে আমাকে কি বলে যে সর্বনিম্ন সংখ্যা খুঁজতে যেটাকে এই 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, তাহলে যেটা আমাদের সংখ্যা হবে সেটা হয় 60 + 1 হবে। এটা একটা হতে পারে, 60 × 2 + 1 হতে পারে, 60 × 3 + 1 হতে পারে। আচ্ছা কেন আমি এতগুলো নিচ্ছি, আমি তো প্রথমটা নিলেই হতো, কিন্তু প্রথমটা আমার দেখতে হবে 7 দ্বারা ভাগ যায় নাকি। আমাকে এটাও তো কন্ডিশন আছে যে 7 দ্বারা ভাগ যেতে হবে, মানে এমন একটা সংখ্যা হবে যেটা 60x + 1, এটা আমাদের হবে। এক্স এর জায়গায় আমাদের এমনভাবে মান বসাতে হবে যেটা 7 দ্বারা ভাগ যায়। কারণ যদি আমি এক্স এর জায়গায় 1 বসাই, যেটা আমাদের নর্মাল এলসিএম 61, 61কে তুমি 2 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করো, 6 দ্বারা ভাগ করো, যা ইচ্ছা দ্বারা ভাগ করো, হ্যাঁ তোমাদের কি হবে, 1 অবশিষ্ট থাকবেই থাকবে। কিন্তু 61 তো 7 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা তো আমাদের অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি যদি দেখো এখান থেকেও তোমরা দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো। একটা এক্স ওয়াই এক্স এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 যা ইচ্ছা বসিয়ে দেখতে পারো। আরেকটা দেখতে পারো, দেখো 60কে আমরা যা ইচ্ছা দিয়ে গুণ করে দিই, ইউনিট ডিজিটে 0ই আসবে। তার সাথে যদি আমি একটা যোগ করে দিই তাহলে ইউনিট ডিজিট 1 হবে। তো ইউনিট ডিজিট 1 কোন অপশানে আছে, 2 নম্বর অপশানে আছে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। আমাকে আর কিছু চেক করার দরকার নেই। এবার আমি যেটা নর্মাল বলছি সব এগুলো মুছে দিচ্ছি, সব মুছে দিয়ে আমি এই অঙ্কের ক্ষেত্রে একটা আমাদের শর্ট ট্রিক কি কাজে লাগছে সেটা বলছি। সেখানে দেখো ডান দিকেটা থাক, একটুখানি থাক, অসুবিধা নেই। আমি এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যা 5 আছে। 5 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য, হয় লাস্টে 5 থাকতে হবে বা লাস্টে 0 থাকতে হবে। এই দুটো সংখ্যা মানে লাস্টে যদি ইউনিট ডিজিটে 5 থাকে অথবা 0 থাকে, তাহলে সংখ্যাটা পুরোপুরিভাবে 5 দ্বারা বিভাজ্য। 1 অবশিষ্ট আনার জন্য উভয় দিকে 1, 1 যোগ করতে হবে, 1 এদিকে 6। মানে কোনো সংখ্যার লাস্টে যদি 1 থাকে অথবা কোনো সংখ্যার লাস্টে যদি 6 থাকে, তাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 1 অবশিষ্ট থাকবে। তাহলে অপশানে দেখব কার ইউনিট ডিজিট 1 অথবা 6। এখানে 6 একটাও নেই, কিন্তু 1 আছে 2 নম্বর অপশানে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর, একবারে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর বেশিরভাগ কোশ্চেনে তোমরা দেখবা 5টা কমন থাকে, বেশিরভাগ কোশ্চেনে 5 থাকে, তোমাদের 5 দিয়েই হয়ে যায়, বাকি নাম্বার চেক করার দরকারই হয় না। ক্লিয়ার? কোনো মূলধনের 60% 40% 32% যদি 432 হয় তবে মূলধনের পরিমাণ কত? কোনো মূলধনের, ধরে নিচ্ছি এক্স মূলধনের 60% মানে কত, 60% মানে হচ্ছে গিয়ে 6/10, 6/10ই রাখছি। 40% মানে 4/10, ফ্র্যাকশন মানে এটা 3/5, এটা 2/5 হয় তাও। এটা 32%কে 32/100 রাখছি, সমান সমান 432। 4 8 32, 4 25 100, 8 দিয়ে করলে 6 8 40, 5 8 40, 5 8 40, 4 8 32, 4কে 2 দিয়ে কাটলে এটা নিচে 5, 2কে 10 দিয়ে কাটলে এটা 5, 6 দিয়ে করলে 6 9 54, তাহলে x সমান সমান 5 5 25 গুণ 5 5, এখানে তো 25ই আছে, গুণ 9, 25 25 625 গুণ 9 করলে কত হয়, 5 9 45, 4 9 2 18, 19 20 21 22, 2 6 9 54, 55 56, 56 25, 5625, 1 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? ঠিক আছে তো, 6 9 54 আর 9 25 225, 54 55 56 225, ঠিক আছে। নেক্সট, 3 অঙ্কের একটি সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি বিয়োগ করলে অন্তর্ফলটি কত দ্বারা বিভাজ্য? এটার অ্যান্সার তোমরা মনেই রাখবে, এটা ডিরেক্ট কোশ্চেন আসে, অ্যান্সার নয়, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। তোমরা যদি চেক করতে চাও কি করে চেক করবা, একটা 3 অঙ্কের সংখ্যা ধরে নাও, 200 কত ধরবা, 212ই ধরে নাও, তাহলে কত 212 মানে 2 1 2, সমষ্টি কত 2 2 4 1 5, এর থেকে 5 মাইনাস করে দাও, 7 5 12 0, এখানে কত 2 207, 207 কত দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায়।
ঠিক আছে, 5 দ্বারা ভাগ যাচ্ছে যাচ্ছে না, 4 দ্বারা ভাগ যাচ্ছে যাচ্ছে না, 7 দ্বারা ভাগ যায়, 7 দুগুণি 14, 67 যায় না, তাহলে অ্যান্সার 9। ঠিক আছে, এবার কিভাবে হয় সেটাও আমি বলে দিচ্ছি, এরকম তো না তোমরা পরীক্ষা হলে ট্রাই করবে, কিভাবে হয় সেটা জানাটাও দরকার। 3 অঙ্কের সংখ্যা ধরে নিচ্ছি, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা XYZ একটা সংখ্যা আছে XYZ, তাহলে এটাকে আমরা সংখ্যায় কি করে ট্রান্সফার করব, 100x প্লাস 10y প্লাস জেড, এটা তো আমাদের সংখ্যায় প্রকাশ। আর অঙ্কগুলো কি কি আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে অঙ্কদ্বয় সমষ্টি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমাকে বলেছে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয় সমষ্টি বিয়োগ করতে, তাহলে অ্যান্সার কি হবে, 100x প্লাস 10y প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হলো, জেড জেড ক্যান্সেল হয়ে গেল, 100x থেকে একটা এক্স বাদ দিলে 99x, বিয়োগ না যোগ 10y থেকে একটা ওয়াই বাদ দিলে 9y, দেখো 99xটাও 9 দ্বারা বিভাজ্য, 9yটাও 9 দ্বারা বিভাজ্য, তাহলে সমষ্টি তো 9 দ্বারা বিভাজ্য হবেই। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন, একটা সিম্পলিফিকেশন আছে। সবার আগে কার কাজ, সবার আগে আমাদের এই যে ভাইডাকুলার ব্র্যাকেট রেখা বদ্ধনীর কাজ, এটার যদি কাজ করি তাহলে কত হচ্ছে, 7 আর 5 12, আর এখানে যদি কাজ করি 6 আর 9 কত হচ্ছে, 9 একে 10 15, 15 থেকে 12 মাইনাস করলে 3, তাহলে পুরো এই ব্র্যাকেটের মধ্যে আমাদের 3 চলে আসলো। এটা যদি আমি মুছেও দিই তাহলে আমি কি লিখতে পারি, পুরো এই ব্র্যাকেটের মধ্যে আমাদের 3 আসলো। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করি, 15 প্লাস 12 মাইনাস 3, সেকেন্ড ব্র্যাকেটের কাজ, 15 সাথে 12 যোগ করলে কত, 15 16 17 27, 27 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 24। আচ্ছা এবার এই যে 1/3টা সেটা করে দিই, 24কে 1/3, তাহলে কত, 3 8 24 8, এবার কি 56/8, 56 ভাগ 8 কত হয়, 7 8 56, তাই তো 7 8 56, তাহলে অ্যান্সার 7, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। একজন ব্যক্তি 16,800 টাকায় 18টি বেড বিক্রি করে 3টি বেডের বিক্রয় মূল্যের সমান মুনাফা পান, তাহলে একটি বেডের ক্রয় মূল্য কত। আচ্ছা 18টা বেড বিক্রি করে 3টি বেডের ক্রয় মূল্য সমান লাভ করে, প্রফিট সমান কি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা আমাদের প্রফিট, তাই তো। কটা বেড বিক্রি করেছে, 18টা, তাহলে 18টা সেলিং প্রাইস মাইনাস 18টার কস্ট প্রাইস যদি করি, প্রফিট কত, 3টি বেডের ক্রয় মূল্যের সমান, তাহলে 3টের কস্ট প্রাইসের সমান। এখান থেকে 18 এসপি ওদিকে চলে গেলে 18টা দিয়ে চলে গেলে যোগ হয়ে যায়, 18 × 3 21 সিপি, তাহলে কাটাকাটি করলে এসপি বাই যদি সিপি করি, এটা আমাদের 21/18 হয়, কাটাকাটি করলে 3 7 21 3 6 18, 7/6, মানে সেলিং প্রাইস হয়ে গেল 7 টাকা, কস্ট প্রাইস হয়ে গেল 6 টাকা, বা সেলিং প্রাইস 7 ইউনিট, কস্ট প্রাইস 6 ইউনিট। আচ্ছা আমাকে বলেছে 18টা বেড বিক্রি করেছে, একটা বেডের সেলিং প্রাইস যদি 7 টাকা হয়, তাহলে 18টা সেলিং প্রাইস কত হবে, 18 × 7, এটা আমাদের কত হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 16,800 টাকা। তাহলে একটা বেডের সেলিং প্রাইস কত, 16,800 বাই 18 × 7, তাহলে কস্ট প্রাইস কত পেলাম, কস্ট প্রাইস হচ্ছে যে 6 ইউনিট, তাহলে 18 × 6, এটা আমাদের কত হবে, এটা আমাদের হবে, পরের পাতায় করি, 16,800 বাই 18 × 7 ইন্টু আমাদের 18 × 6, 18 কেটে গেল, 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণি 14 4 7 28, এটা তাহলে 2400 × 6, এটা কি হয়ে গেল, 18টা বেডের কস্ট প্রাইস, 18টা বেডের কস্ট প্রাইস এটা, তাহলে একটা বেডের কস্ট প্রাইস কত, একটার কস্ট প্রাইস হবে 2400 × 6/18, 6 দিয়ে করলে 3 6 18, 3 দিয়ে করলে 3 8 24, 800 টাকা, এক একটা বেডের কস্ট প্রাইস 800 টাকা, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? বা একবারও তোমরা করতে পারো যে 18টা বেডের সেলিং প্রাইস এটা, তাহলে একটা বেডের সেলিং প্রাইস কত, 6 ইউনিটই, এটা তো একটা বেডেরই, তাহলে 6 সমান সমান কত, তাহলে 18 × 6 বের করার দরকার নেই, একবারে 6 করলে এখান থেকে তোমাদের কাটাকাটি হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কিছু পরিমাণ টাকা সরল সুদে বা সিম্পল ইন্টারেস্টে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা এবং তারপর আরো 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদাসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত। কোশ্চেনটায় একটুখানি ট্রিকি কোশ্চেন আছে, জাস্ট মানে বুঝলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। ফার্স্টে বলেছে 2 বছরে 720 টাকা সুদ আসল হচ্ছে, তাহলে আমি লিখতে পারি 2 বছরে সুদে আসলে 720 টাকা হচ্ছে। অনেকে ভাববে 5 বছরে সুদে আসলে 1020 টাকা হচ্ছে, এটা অনেকে ভাবতে পারে, কিন্তু না, বলেছে তারপর আরো 5 বছরের জন্য, মানে 2 বছরের পর আরো 5 বছরের জন্য, তাহলে টোটাল আমার ক বছরে 1020 টাকা হচ্ছে, 7 বছরে আমার 1020 টাকা হচ্ছে।
তারপর আরো 5 বছর মানে কি 2 বছর পর থেকে আরো 5 বছর পরে ওটা 1000 কোটি টাকা সুদ আসল হয়েছে। এবার যদি মাইনাস করি 7 থেকে 2 মাইনাস করলে 5, তাহলে 5 বছরের ইন্টারেস্ট কত 0 0 7 আর 3 10 3, মানে 5 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত 5 6 30 60 টাকা। এবার তোমরা 2 বছরের সুদও বের করতে পারো, আবার 7 বছরের সুদও বের করতে পারো। যদি আমি 2 বছরের সুদ বের করি তাহলে কত হবে, 2 বছরের সুদ 6 2 12 120 টাকা। 2 বছরের সুদ আসল 720 টাকা, 2 বছরের সুদ আমার 120 টাকা, মাইনাস করলে কত হয়ে গেল 600 টাকা। এটা আমার কি হয়ে গেল, এটা আমার প্রিন্সিপাল হয়ে গেল। তাহলে 600 টাকা প্রিন্সিপালের উপরে আমি বার্ষিক কত টাকা সুদ পাচ্ছি, এই যে সেকেন্ড লাইনে বেরোলো 1 বছরের সুদ কত 60 টাকা। তাহলে 600 টাকা ইনভেস্ট করলে আমি 1 বছরে 60 টাকা পাচ্ছি, মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি 10%। 600কে যদি 10 দিয়ে ভাগ করে তাহলেই 60 হয়, তাহলে 10% আমার বার্ষিক সুদের হার। ওকে, মানে 1 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এটা কি বলেছে দেখি। একজন লোক একটি নির্দিষ্ট দূরত্ব 75 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 8 ঘন্টায় অতিক্রম করে। ওকে, ওই দূরত্ব, ওই একই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করতে তার গতিবেগ কত হতে হবে? আচ্ছা, সবার আগে আমরা যদি ডিস্টেন্স বের করি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত আছে 75 কিলোমিটার পার ঘন্টা, কতক্ষণ চলেছে 8 ঘন্টা, তাহলে এটা ইন্টু 8, এটা আমার এত কিলোমিটার আমার ডিস্টেন্স হয়ে গেল। এবার বলেছে এই দূরত্ব যদি 6 ঘন্টায় যেতে হয় তাহলে টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা না, টাইম তো দিয়েই দিয়েছে এখানটা, তাহলে স্পিড বের করতে হবে। স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত আছে, এই যে যেটা বেরোলো 75 ইন্টু 8, ডিভাইডেড টাইম কত বলে দিয়েছে, ওই একই দূরত্ব 6 ঘন্টায় যেতে হবে, তাহলে ডিভাইডেড 6। কাটাকাটি করলে 2 দিয়ে 3, 2 দিয়ে করলে 4 দুগুনি 8, 3 দিয়ে করলে 3 দুগুনি 6 15, 3 5 15, তাহলে কত 4 4 25 100। তাহলে যদি ওই সেম দূরত্ব তাকে 6 ঘন্টায় যেতে হয় তাহলে তার স্পিড করতে হবে 100 কিলোমিটার পার ঘন্টা। চলো নেক্সট কোশ্চেন। প্রিয়া 23 টাকা কেজি দরের 15 কেজি চালের সাথে 13 টাকা কেজি দরের 35 কেজি চাল মেশায়, তাহলে 25% লাভের জন্য সে কোন হারে মিশ্রণটি বিক্রি করবে? কোন হারে মানে কত টাকা হারে? ওকে, আচ্ছা ফার্স্টে দেখো 23 টাকা কেজি চা কত কেজি 15 কেজি, তাহলে 23 টাকা কেজি 15 কেজি চালের দাম কত হবে 23 গুণ 15, 23 গুণ 15 মানে 3 15 45, 4 15 দুগুণে 30 34, 345 টাকা। আরেকটা কি আছে 13 টাকা কেজি দরের 35 কেজি চা, 13 টাকা কেজি দরে যদি 35 কেজি চা করি তাহলে কত হবে 5 13 65, 6 3 39 আর 6 45। এটা টোটাল আমার কত দাম হচ্ছে, দুটোকে যোগ করে দাও, 5 5 10, 5 5 10, 4 3 7 থেকে 8, 800 টাকা হয়ে গেল আমার টোটাল দাম। 800 টাকা কত কেজি দাম হয়ে গেল, 800 টাকা হয়ে গেল এই 15 কেজি আর 35 কেজি, মানে টোটাল 5 আর 5 10 শূন্য হাতে থেকে 1, 3 আর 4 5, টোটাল 50 কেজির দাম হয়ে গেল 800 টাকা। তাহলে এক এক কেজির দাম কত হয়ে যাবে 800 বাই 50 টাকা, 0 0 কেটে গেল 5 80, তাহলে 16 টাকা। মিশ্রণটার দাম হয়ে গেল 16 টাকা। যদি আমি 16 টাকায় বিক্রি করি তাহলে আমার কোনো লাভও হবে না, লসও হবে না। কিন্তু কোশ্চেনে বলেছে যদি 25% লাভ করতে চাই। আচ্ছা 25% যদি লাভ করতে চাই তাহলে 16টা আমার কি হয়ে গেল, কস্ট প্রাইস আমার 16 টাকা হয়ে গেল। তাহলে সেলিং প্রাইস কত হবে, বলেছে কস্ট প্রাইসের থেকে 25% বেশি দামে বিক্রি করছি, তাহলে 16-র 125%-এ বিক্রি করব। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে কত 4 5 20, তাহলে আমার সেলিং প্রাইস হয়ে গেল 20 টাকা। যদি আমি 25% লাভ করতে চাই তাহলে অ্যান্সার কোনটা, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট, একজন শিক্ষার্থী প্রদত্ত 10টি সংখ্যার গড় নির্ণয় করার সময় ভুল করে 46-এর জায়গায় 64 লিখেছে এবং তার গড় 50 হয়েছে, তাহলে প্রদত্ত সংখ্যাগুলি সঠিক গড় কত? আচ্ছা, একটা সংখ্যা 46-এর জায়গায় সে লিখেছে কত 64, তাহলে কত বেশি লিখেছে 46 আর 4 50, 50 60, মানে 10 আর এদিকে 4 এদিকে 4 18, তাই তো 64 থেকে যদি আমি 46 বাদ দিই তাহলে আমাদের 18ই হয়। ওকে, তাহলে 18 সে কি করেছে, 18 সে বেশি করেছে, এর জন্য তার গড় 50 দাঁড়িয়েছে। যদি সে অ্যাকচুয়ালি 46 নিত, যদি অরিজিনাল 46টা নিত তাহলে কি টোটাল সমষ্টিতে 18 কমবে। 10টি সংখ্যার সামের মধ্যে আমার কি হবে -18 হবে। যদি 10টি সংখ্যার সমষ্টিতে 18 কমে আমি কি বলতে পারি গড়ে কত কমেছে, গড়ে আমার 18/10 করে কমবে, মানে 1.8 করে কমবে, কারণ 10টা সংখ্যার সমষ্টি আছে। তাহলে সমষ্টি কত ছিল 50, তাহলে অরিজিনাল সমষ্টি কত হওয়ার কথা 50 - 1.8, তাহলে কত হয়ে গেল 48.2। 50 থেকে যদি আমি 1.8 বাদ দিই তাহলে 48.2, মানে কোনটা 2 নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা একটু ভালো কোশ্চেন, ভালো করে ধ্যান দিয়ে করবা।
এখানটা বলেছে এবিসিডি চতুর্ভুজের এবি বিসি সিডি এডি বাহুগুলি একটি বৃত্তকে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করেছে। একটা ত্রিভুজ এঁকে নিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা একটা বৃত্তকে, মানে বৃত্তটা আমার ভেতরে থাকবে, বৃত্তকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে? এ বি কে পি বিন্দুতে, বিসি কে কিউ বিন্দুতে, সিডি কে আর বিন্দুতে, আর এডি কে আমার এস বিন্দুতে ছেদ করেছে। ওকে, এ বি বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এই পুরোটা হয়ে গেল আমার, সরি 10 না 16 বলেছে, 16 সেন্টিমিটার পুরোটা। তারপরে বলেছে ডিসি, ডিসি আমার কোথায় আছে? ডিসি পুরোটা, ডিসি আর সি, ডিসি পুরোটা 10 সেন্টিমিটার, এটা যত সম্ভব ডিসি হওয়ার কথা না। এবি 16, ডিসি যদি নিচের পুরোটা যদি আমার 10 হয়, তার মধ্যে আবার আর সি আমার 3 আছে, মানে এই ভেতরটা 3। কোশ্চেনটা তো একটুখানি মিস্টেক লাগছে। আচ্ছা, এটা ডিসি না, এটা ডিএস হবে, ঠিক আছে? ডিসি করলে হবে না, ডিএস। ডিএস মানে কোনটা? এই যে এইটুকুনি পার্ট, ডিএস আমার কত? 10, তাহলে এইটুকুনিকে আমি 10 লিখে দিচ্ছি, আর আরসিকে আমার 3 লিখে দিচ্ছি। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, একটা বৃত্তের দুটো স্পর্শক বৃত্ত থেকে সমদূরত্বে থাকে, মানে কি? এই যে আর আর এই যে এস বিন্দু, এই যে এটা আমার এস বিন্দু, এইটা আমার যে আর বিন্দু, এই এস আর আর বিন্দু থেকে ডিটা সমদূরত্বে থাকবে। এটা আমাদের ফর্মুলা মানে কি? এটা আমাদের কনসেপ্ট। যদি সমদূরত্বে থাকে তাহলে আমরা কি বলতে পারি? ডিএস এটা সমান সমান ডিআর, আর ডিএস এর ভ্যালু আমাকে 10 দিয়ে দিয়েছে, এটা কন্ডিশন হয়ে গেল। এই কন্ডিশন থেকেও আরেকটা কি বলতে পারি, যেটা 3 বলেছে, আর বিন্দু আর কিউ বিন্দু থেকে সি বিন্দু সমদূরত্বে থাকবে, তাহলে এখান থেকে আর সি সমান সমান সি কিউ, এটা সমান সমান 3 আমার হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা যদি আমার হয়, নিচে দেখো ডিসি, ডিসিটা আমার কত হবে? ডিসি এটা আমার কত হবে? ডিআর প্লাস আর সি, ডিআর আমার কত আছে? 10, আর আর সি আমার কত আছে? 3, তাহলে নিচেরটা আমার 13 হয়ে গেল। তাহলে টোটাল আমার পুরো নিচেরটা আমার 13 হয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে বলছি, এইটুকুনি তো হয়ে গেল, আমি এই লাইনটা কেটে দিলাম, হ্যাঁ বোঝা না থাক, এই লাইনটা থাক, আমি পরের পাতে আরেকবার একেই বোঝাচ্ছি বড় করে। এটা আমার একটা বাইরে বেরিয়ে গেল, এই একটা বৃত্ত, পুরোপুরি সার্কেল না হলেও মেনে নাও বৃত্ত, এটা এ বি সি ডি, এখান থেকে পি আছে, এখান থেকে কিউ আছে, এখান থেকে আর আছে, এখান থেকে এস আছে। আচ্ছা, আমি কি পেলাম? ডিএস সমান সমান ডি আর, আমি সবগুলো একবার লিখে দিচ্ছি। আবার কি পেলাম? সি আর সমান সমান সি কিউ, আবার কি পেলাম? বি কিউ সমান সমান বিপি, আবার কি পেলাম? এ পি সমান সমান এ এস। দেখো এটা আমরা পাচ্ছি, এইটুকুনি তোমরা ক্লিয়ার আছে তো? এইটুকুনি তোমরা সবাই পাচ্ছ, আশা করি এইটুকুনি ক্লিয়ার আছে। আচ্ছা, এখান থেকে দেখো আমার এবির মান দিয়ে দিয়েছে তো, এবির মান কত? 16 দিয়ে দিয়েছে, আর আমরা ডিসির মান কত বের করলাম? ডিসির মান আমরা 13 বের করেছি, ঠিক আছে, ডিসিটাকে আমি রাখছি, ডিসি সমান সমান 13। আচ্ছা, এবার একটা কথা বলছি, এবি সমান সমান 16, এবি কে আমরা কি লিখতে পারি? এবি কে আমরা লিখতে পারি এ বি সমান সমান এপি প্লাস আমার বিপি, এটুকু দেখো লিখতে পারি তো আমরা, এবি সমান সমান এপি প্লাস বিপি, এপি সমান সমান লিখতে পারি এ এস প্লাস বি কিউ, মানে এপি কে লিখছি এস, কারণ এপি আর এস সমান, বাদিকে দেখো লিখেছি, আর ডান দিকে বিপি কে কি লিখছি? বি কিউ, তাহলে এবি সমান সমান এ এস আর বি কিউ লিখতে পারি। সেম কন্ডিশনে ডিসি সমান সমান ডিআর প্লাস কি সিআর লিখতে পারি, হলো। ডিআর কে আবার কি লিখতে পারি? ডিএস প্লাস আমার কি লিখতে পারি? সি কিউ। এইটুকুটি ক্লিয়ার আছে? ডিএস প্লাস সি কিউ লিখতে পারি। তাহলে দেখো আমি যদি এ বি প্লাস আমি সিডি করি, এ বি প্লাস যদি আমি সিডি করি, তাহলে আমি ডান দিকে কি পাচ্ছি? এ এস প্লাস বি কিউ প্লাস ডিএস প্লাস সি কিউ, এ এস প্লাস বি কিউ প্লাস ডিএস প্লাস সি কিউ। এখান থেকে এ এস আর ডিএস, এই এ এস আর ডিএস যোগ করলে আমি কি পাচ্ছি? এ ডি পাচ্ছি, যোগ বি কিউ আর সি কিউ, বি কিউ আর সি কিউ যোগ করলে কি আমি বিসি পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এবি বাহু আর সিডি বাহুর যোগফল সমান সমান এডি বাহু আর বিসি বাহুর যোগফল, ওপরের বাহুটা আর নিচের বাহুটার সমষ্টি সমান সমান বাঁ দিকের বাহু আর ডান দিকের বাহুর সমষ্টি। এটা আমরা বলতে পারি দুটো সেম। তাহলে যখন আমাদের কি করব, আমাদের পরিসীমা জানতে চেয়েছে, পরিসীমা মানে কি? 4টে বাহুর যোগফল,
চারটি বাহুর যোগফল মানে আমি তো বলতেই পারি এ বি আর সিডি যা এডি আর বিসিও তাই। তার মানে কি এ বি আর সিডি বাহুর যে যোগফল তার ডবলই আমার পরিসীমা হয়ে গেল। তাহলে এ বি আর সিডি বাহুর যোগফল কত? এ বি আর সিডি, এ বি হয়ে গেল 16 আর সিডি হয়ে গেল 13, যোগ করলে 16 আর 13 6 আর 3 9 আর 1 2 29। তাহলে টোটাল পরিসীমা আমাদের পেরিমিটার কত হবে? 29 এর ডবল হবে, মানে কত? 58। তাহলে অ্যান্সার কোনটা? 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। যদি এই কোশ্চেনটা তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি নেক্সট দিন যেটা রেলের লাইভ ক্লাস হবে সেদিন তোমাদের আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো ভালো করে আরো, যদি কারোর বুঝতে না পারো। কারণ রেকর্ডেড ক্লাস আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কি পারছো না, এটা তো আমি আর দেখতে পাচ্ছি না এখন। তো যদি প্রবলেম হয় ডেফিনেটলি ভাবে আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ক্লাসেই তোমাদের এটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটা সিম্পলিফিকেশন বলেছে। সিম্পলিফিকেশনটা কি আছে? 140 গুণ 140 যোগ 280 ইন্টু 450 ডিভাইডেড 3 যোগ 150 গুণ 150। আচ্ছা, একটুখানি অন্যরকম টাইপের ক্যালকুলেশন আছে, কিন্তু এটা আমরা এরকমভাবে ক্যালকুলেশন করব না। আমরা কি করব সেটা আমরা ভাবছি। ফার্স্টে আছে 140 গুণ 140, সেটাকে আমরা 140 স্কোয়ার লিখছি, যোগ 280-কে আমরা 2 ইন্টু 140 লিখতে পারি, ইন্টু 450-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 450-কে যদি 3 দিয়ে আমি ভাগ করি তাহলে আমি 150 পাই। তাহলে 150 প্লাস আমার কি 150 স্কোয়ার ডিভাইডেড আমার কত হচ্ছে? ডিভাইডেড আমার হচ্ছে 290। আচ্ছা, ওপরে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি পাবো? এ প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড 290। আচ্ছা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি 150 আর 140 যোগ করলে কত হয়? 15 আর 4 19 29, 290 এর স্কোয়ার ডিভাইডেড 290, মানে কোনো কিছুর স্কোয়ার বাই সেই সংখ্যা, তার মানে কি শুধু সেই সংখ্যাই পাই। যদি আমি এ স্কোয়ারকে এ দিয়ে ডিভাইড করি তাহলে তো এই পাবো, তাহলে 290 স্কোয়ারকে 290 দিয়ে ডিভাইড করছি 290 পাবো। তাহলে অ্যান্সার 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। দেখো ক্লিয়ার আছে সবার? আই থিঙ্ক ক্লিয়ার আছে। নেক্সট, 10 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, তাহলে 3:2 অনুপাতে আমার মিল্ক আর ওয়াটার আছে। তাহলে 10 লিটারে আছে 3 আর 2 5, তাহলে 5 ইউনিটের ভ্যালু 10 হলে একের ভ্যালু কত? 6 আর 4 হবে, মানে দুধ আর আছে কি 6 আর 4 অনুপাতে, বা 6 লিটার আর 4 লিটার, 6 লিটার দুধ আছে 4 লিটারের আবার জল আছে, হয়ে গেল। আর কিছু দরকার নেই বের করার। যদি অনুপাতটা 2:3 করতে হয় তাহলে আরো কত লিটার জল যোগ করতে হবে? আচ্ছা, 2:3 করতে হবে, আর আমি পেয়েছি মিল্ক আছে 6 লিটার, ওয়াটার আছে 4 লিটার। তাহলে মিল্ক আছে 6 লিটার, তাহলে এই যে অনুপাতটা আছে তার মধ্যে প্রথমটাকে আমি 6 করব। 6 মানে কত? 2-কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 3 দিয়ে। তাহলে 3 দুগুণে 6, তাহলে এটা 3 3-কে 9 হয়ে যাবে। তাহলে মিশ্রণে 6 লিটার আমার দুধ থাকতে হবে, 9 লিটার আমার জল থাকতে হবে, তাহলে অনুপাতটা 2:3 হবে। আগে কত ছিল? দুধ আমার সেম আছে, এই জন্য 6 আর 6 হয়ে গেল। আগে জল ছিল 4 লিটার, এখন হয়ে গেছে 9 লিটার। কত লিটার বাড়িয়েছি বা কত লিটার যোগ করেছি? 5 লিটার যোগ করেছি, তাহলে অ্যান্সার 5 লিটার, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। কট 19 ডিগ্রি ব্র্যাকেটে কট 71 ডিগ্রি কস স্কোয়ার 21 ডিগ্রি যোগ 1/tan 71 ডিগ্রি সেক স্কোয়ার 69 ডিগ্রি। ওকে, আচ্ছা সবার আগে কট 90 ডিগ্রি রাখছি ব্র্যাকেটে, কট 71 ডিগ্রি, এটা মানে কি tan 90 মাইনাস 71 ডিগ্রি, 90 থেকে 71 মাইনাস করলে কত হয়? 19 ডিগ্রি, তাহলে এটাকে আমরা tan 19 ডিগ্রি রাখতে পারি। তারপরে যেরকম কস স্কোয়ার 21 ডিগ্রি আছে কস স্কোয়ার 21 ডিগ্রি রাখলাম, প্লাস 1 এটা আছে, 1 এটা মানে কি tan এর উল্টো কট 71 ডিগ্রি, আর সেকের উল্টো কস স্কোয়ার 69 ডিগ্রি। হয়ে গেল। ফার্স্টে যেরকম কট 90 ডিগ্রি আছে রেখে দিলাম, এখানে যেরকম tan 90 ডিগ্রি আছে রেখে দিলাম, যেরকম কস স্কোয়ার 21 ডিগ্রি আছে রেখে দিলাম। এইবার কট 71 ডিগ্রি এই মাত্র করলাম tan 90 ডিগ্রি, কস স্কোয়ার 69 ডিগ্রি, এটা মানে কি সাইন স্কোয়ার 90 মাইনাস 69 মানে 21 ডিগ্রি। দুটো থেকে tan 90 কমন যায়, তাহলে কট 90 থেকে ইন্টু tan 90 কমন নিলে পড়ে থাকে কস স্কোয়ার 21 ডিগ্রি সাইন স্কোয়ার 21 ডিগ্রি। আচ্ছা, কট 90 tan 90 গুণ করলে 1 হয়, আর কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে গুণ করলে 1 হয়, মানে যোগ করলে 1 হয়। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1 গুণ 1 মানে অ্যান্সার 1, 1 নাম্বার অপশন সঠিক উত্তর। নেক্সট, যেই কোশ্চেনটা বুঝতে অসুবিধা হবে অবশ্যই কিন্তু আমাকে মানে কমেন্টে জানাবে যে এই কোশ্চেনটা বুঝতে পারিনি। ওকে, এক ব্যক্তি তার আয়ের 84% ব্যয় করে এবং অবশিষ্ট পরিমাণ অর্থরাশি সঞ্চয় করে। যদি তিনি মাসিক 8,000 টাকা সঞ্চয় করে তাহলে তার মাসিক আয় কত?
আচ্ছা 100%-এর মধ্যে 84% সে ব্যয় করে, তাহলে সেভিংস কতটা করে, মানে অবশিষ্ট কত, 16%। 16% সে সঞ্চয় করছে। এই 16%-এর ভ্যালু আমাকে 8,000 দিয়ে দিয়েছে, তাহলে 1%-এর ভ্যালু কত, 8,000 বাই 16, 580 মানে 500 টাকা। 1% মানে 500 টাকা, আমি বলেছিলাম 100% আয় করে, তাহলে 100%-এর ভ্যালু কত, 50,000 টাকা। তাহলে কোনটা, 1 নাম্বার অপশন সঠিক উত্তর। চলো আজকে লাস্ট কোশ্চেন করা যাক। একটি 360 মিটার দীর্ঘ ট্রেন একটি বিদ্যুতের খুঁটি 12 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটি 150 মিটার লম্বা ব্রিজ কত সময় অতিক্রম করবে। আচ্ছা 360 মিটার দৈর্ঘ্যের ট্রেন একটি বিদ্যুতের খুঁটি হোক, সিগন্যাল পোস্ট হোক, একটা দাঁড়িয়ে থাকা মানুষকে হোক, যখন এরকম সিঙ্গেল একটা জিনিসকে অতিক্রম করে তখন সে কতটা যায়, নিজের দৈর্ঘ্যই যায়। তার মানে বেসিক্যালি ট্রেনটা 360 মিটার যাচ্ছে 12 সেকেন্ডে, তাহলে স্পিড কত, 3/36, 30 মিটার পার সেকেন্ড। এই স্পিডে যখন সে 150 মিটার লম্বা ব্রিজকে অতিক্রম করবে, যখন একটা ব্রিজকে অতিক্রম করতে বলে বা একটা স্টেশনকে অতিক্রম করতে বলে, মানে প্ল্যাটফর্ম অতিক্রম করতে বলে, তখন ডিস্টেন্স কি হয়, ট্রেনটার দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অথবা ব্রিজের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য 360, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানটা ব্রিজ বলেছে, ব্রিজের দৈর্ঘ্য 150, তাহলে টোটাল ডিস্টেন্স কত, 0, 5 আর 6 11, 3 আর 1 4 5, 510। 510 মিটার যেতে কত সময় লাগবে, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, 510 বাই 30, 0 0 কেটে গেল, 3 1 3, 21, 3 7 21, তাহলে 17 সেকেন্ড আমার সময় লাগবে। 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করবে, চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।